সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রচারিত হয় আমার দেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। মিস্টার কায়সার কামাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার দেশ স্টুডিও তথা আমার দেশ পরিবারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমার দেশের লক্ষ কোটি অগণিত শ্রোতা শুভানুদ্দায়ী যারা আছে প্রত্যেকের প্রতি আমার সালাম রইল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো আছি। তো কেমন চলছে রাজনীতি, বিএনপির রাজনীতি, আপনাদের সুপ্রিম কোর্টের অবস্থা, সবকিছু মিলেই আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যদি আমি যেতে চাই যে বিচার বিভাগকে আলাদা করার কথা দীর্ঘদিন থেকে বলা হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে এই নিয়ে নানা কথাবার্তা হয়েছে। এখন আমরা নতুন করে আবার সংস্কারের যে আলোচনাটা খুব জোরে সুরে উচ্চারিত হচ্ছে, সেইখানে আমরা দেখছি যে পৃথক বিচার বিভাগে পৃথক সচিবালয় করা সহ নানা বিষয়ে টোটাল একটা সংস্কার প্রস্তাব নিয়ে আসা হয়েছে, বিচার বিভাগের সংস্কার। তো এই ব্যাপারে যদি আপনি একটু শুরুতেই বলেন। ধন্যবাদ। আসলে বিচার বিভাগের সংস্কারটা অবশ্যম্ভাবী। আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। বিচার বিভাগ তথা দেশের সামগ্রিক রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন, সেটাকে আমি অ্যাড্রেস করব। প্রথমে বিচার বিভাগ সম্পর্কে যদি বলতে হয়, দেখুন, গত 15-16 বছর কার্যত বাংলাদেশের বিচার বিভাগ হার মাস্টার ভয়েসে পরিণত হয়েছিল, আনফরচুনেটলি। বিকজ ফেসিজমকে প্রতিষ্ঠা করার জন্য এবং পলাতক শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিচার বিভাগকে হাতিয়ার হিসাবে নিয়েছিলেন। এবং হার মাস্টার ভয়েস এই কারণেই বললাম, শেখ হাসিনা যেভাবে চাইতেন বিচার বিভাগ ঠিক তেমনিভাবে তার নির্দেশিত মতেই কাজগুলা করতেন। যেমন আমি যদি এক এক করে বলি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখুন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল 1991-এর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম প্রধানমন্ত্রী হন। সেই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা 96-এ বিএনপি আনায়ন করেন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। দেশের মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের কথা চিন্তা করে বিএনপি সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ত্রয়োদশ সংশোধনী প্রবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং বাংলাদেশের নির্বাচনকে যদি আমরা ধরি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে যে নির্বাচন কম বেশি সব জায়গায় গ্রহণযোগ্য ছিল, হয়ে আসছে। যদিও শেখ হাসিনা 91-এ পরাজিত হওয়ার পরে বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছিলেন, যদিও তিনি নিজে 2টা আসনে পরাজিত হয়েছিলেন, সাদেক হোসেন খোকা সাহেবের আসনে এবং মান্নান সাহেবের আসনে। আমি সেই দিকে যাব না। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে একটা গ্রহণযোগ্য পদ্ধতি ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কবর দেয়াটা ছিল বিচার বিভাগের মাধ্যমে। এবং তৎকালীন সময়ের চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তিনি ছিলেন এটার ক্রীড়নক। অর্থাৎ খায়রুল হক সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবর দেয়া হয় শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য। দুঃখজনক হলেও সত্য, এই খায়রুল হক, যার হাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কবর রচিত হলো, সেই খায়রুল হক এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে এবং ধরাছোঁয়ার বাইরে। কেন এটা নিয়ে সোচ্চার না? আমরা সোচ্চার হয়েছি প্রথম থেকেই। এই ক্ষেত্রে আমি মনে করি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি দায়ী।
কেন খায়রুল হককে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি, সেই জবাব আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। বিকজ এক খায়রুল হক যে দেশের শত সহস্র মায়ের বুক খালি করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকতো, 2014 সনের নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতো, দেশে হতো ফেসিস্ট হাসিনার উত্থান হতো না, অথবা প্রলম্বিত হতো না, হাজার হাজার ছত্র জনতাকে হত্যা করতে পারতেন না। কারণ শুধু আপনি খায়রুল হকের কথা বললেন, আপনি যেমনটি বললেন যে বিচার বিভাগের এই কথা, তো বিচার বিভাগে আমরা দেখলাম যে 56 জন বিচারপতির বিরুদ্ধেই একটা অভিযোগ আনা হয়েছিল যে তারা বিভিন্ন সময়ে শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার জন্য অন্যায়ভাবে মানুষের উপর বিচার বিভাগীয় জুলুম চালিয়েছিল। তো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলো না? সম্ভব হলো না বলতে কি, আমি মনে করি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্লিপ্ততা, এবং জাতি জানতে চায়, আইনজীবী সমাজ জানতে চায়, এদেশের আবাল বৃদ্ধ বনিতা জানতে চায় কেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2,33,00,000 টাকার শেখ হাসিনার বানানো একটা অভিযোগ, যে কারণে ওনাকে জেলখানায় যেতে হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কত ধরনের অভিযোগ, এবং একটা পর্যায়ে ওনার বক্তব্য যেন প্রচার না হয়, সেটাও কোর্টের মাধ্যমে সেটাও করা হয়েছে, কোর্টের আশ্রয় নেওয়া হয়েছে। এবং একটা পার্টিকুলার কোর্ট রায়ের প্রসঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াকে ডাকাত দলের সর্দার বলেছে। সমস্ত সবকিছু এটা মনে হয় মিস্টার আশরাফুল কামাল বিচারক, আমি যতটুকু নাম স্মরণ করতে পারি, যে উনি ওনার রায়ে এই কথাটি বলেছিলেন, কিন্তু উনিও তো এখনো মনে হয় বহাল তবিয়তে আছে। 2018 সনের যে জাতীয় সংসদের তথাকথিত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি ক্যান্ডিডেটকে এই মহামান্য হাইকোর্টের বিশেষ একটা বেঞ্চ অযোগ্য ঘোষণা করেছিল ডেলিভারিটলি। তারাও এখন পর্যন্ত আছে। আমি এটা মনে করি না, এখন আইনজীবী হিসেবে আমি এখানে আপনার দুটো পরিচয়, আপনি একজন রাজনীতিবিদ, পাশাপাশি একজন আইনজীবী। তো একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে তাদের বিরুদ্ধে আপনারা কেন একটা লিগ্যাল প্রসিডিওর ড্র করলেন না? দেখুন, আমরা যে অলরেডি তো মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, ওনাদের খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক আগে মামলা হয়েছে। 24 আগস্ট কেন তারা জেলে নেওয়া যাচ্ছে না, কিংবা বিচারের মুখোমুখি ন্যায় বিচারের কথা বলা হয়, তো এটাও তো ন্যায় বিচার। কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার করা, এটাও তো একটা ন্যায় বিচার। খায়রুল হককে তো শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়েছে, 5ই আগস্টে খায়রুল হককে শেখ হাসিনার পাশাপাশি তাকে আইনের আওতায় আনা উচিত ছিল। কেন? শেখ হাসিনা যেমন অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী খায়রুল হক। কারণ খায়রুল হকের মাধ্যমেই শেখ হাসিনার আস্ফালন হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাড়ি ছাড়া হয়েছিলেন এই খায়রুল হকের মাধ্যমে। এরকম অসংখ্য কাজ, অপকর্ম খায়রুল হক করেছেন, এবং খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে, যে বিচারকের আসনে বসে যদি কেউ অবিচার করে, তাকে তার বিচারের মুখোমুখি হতে হয়। তো আমি বলছি যে খায়রুল হক সহ অন্য যাদের বিষয়ে অভিযোগ আসছে, আমরা সর্বশেষ দেখেছি 12 জনের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে 12 জনের বিষয়টি গেছে, 12 জন বিচারপতি ওই 56 জনের মধ্যে। অ্যাপিলেট ডিভিশন তো পুরোটাই পদত্যাগ করেছিল একজন ছাড়া। তো অন্য যারা ছিলেন তার মধ্যে 12 জনের বিরুদ্ধে অভিযোগটি এখন কি পর্যায়ে আছে? 12 জনের বিরুদ্ধে যে অভিযোগ আছে, দেখুন, আসলে এই অভিযোগের প্রমাণ এবং তাদেরকে আইনের বা পার্টিকুলার প্রসেসে আনার জন্য শেখ হাসিনা কিন্তু সংসদে নিয়ে গিয়েছিলেন এই পাওয়ারটা, এবং যে কারণে এসকে সিনহাকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে 5ই আগস্টের পরে রিভিউয়ের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রণীত করেছিলেন, সেটাকে তাদের হাতে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে কাজ চলছে, এবং সেই কাজের অগ্রগতি হিসাবে ইতিমধ্যে 2-1 বিচারক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কয়েকজন বিচারক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমরা প্রত্যাশা করি 12 জনের মধ্যে কনফাইন থাকলে দেশের মানুষ কিন্তু মেনে নিচ্ছে না। কিন্তু বারবারই আমরা তো দেখেছি আপনারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও
যখন ছাত্ররা ঘেরাও দিয়েছিল সুপ্রিম কোর্ট এটার দাবিতে, এদের এই যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা, তখন তো আপনারা একটু ভিন্ন ভূমিকা গ্রহণ করেছিলেন, কেন? আমার মনে হয় যে ইনফরমেশনটা বোধহয় পুরোপুরি কারেক্ট না, বিকজ 5ই আগস্টের পরে যখন ছাত্ররা আসলে আইনজীবী, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামই সর্বপ্রথম উদ্যোগ নিয়েছি অ্যাপেলেট ডিভিশনের তাদের অবস্থানটার বিপরীতে। যখন একটা আপনার জুডিশিয়াল কু হচ্ছিল, তখন আমরা যখন জেনেছি শত শত আইনজীবী সুপ্রিম কোর্টের, সেটা তো অ্যাপিলেট ডিভিশন Appellate যেটা করতে division-এর চাচ্ছিল ক্ষেত্রে, শুরুতেই, right, যেটা তখন ছাত্র জনতা একত্রিত হয়ে তারা পদত্যাগে বাধ্য হয়েছে। আমরা দেখুন, বাংলাদেশের প্রতিনিধিত্ব, আইনজীবীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শুরু থেকেই আমরা বলে আসছি স্পেসিফিক্যালি, যেমন গত সপ্তাহেও কিন্তু আমরা একটা প্রোগ্রাম করেছি, আগামী সপ্তাহেও আমাদের প্রোগ্রাম আছে, বিচার তথাকথিত মানে বিচারকের নামে ইনজাস্টিস খায়রুল হক, তাকে আইনের আওতায় আনা এবং চিহ্নিত ফেসিস্ট রেজিমকে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, ভলান্টারিলি মদত দিয়েছেন, তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। আমাদের আইনজীবী সমাজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রথম থেকে দাবি জানিয়ে আসছি, এক্সিকিউটিভ অথরিটি তো আমাদের কাছে নেই, যে কারণে আমি বললাম যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্লিপ্ততা আইনজীবী সমাজ ভালোভাবে দেখছে না, প্রশ্ন করছে, যে কারণে আইনজীবী সমাজ কিন্তু এখন চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত। অন্তর্বর্তী সরকার যদি ব্যবস্থা না নেয় এবং পরবর্তী নির্বাচনে আপনারা জয়ী হয়ে আসছেন, তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেবে না কেন? অন্তর্বর্তীকালীন যদি তাদের এই সময়ের মধ্যে এটা না কুলায়, ইট ইজ নট টাইম। ইচ্ছা যদি থাকে এই সময়ের মধ্যেই সম্ভব। ইচ্ছা যদি থাকে, আমরা তো প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত কার্যক্রম হাতে নিবেন এবং সমাধান করবেন। সেজন্যই তো ওনারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, সেজন্য তাদেরকে বসানো হয়েছে। এখানে কি আপনি আইন উপদেষ্টার কোনো ব্যর্থতা দেখেন? আমি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইটা মন্ত্রণালয়কে পার্টিকুলারলি আমি বলবো, তাদের নির্লিপ্ততা দেশের আইনজীবী সমাজ ভালোভাবে নিচ্ছে না। তাদের ব্যর্থতা কি তাদের পদত্যাগ দাবি করবেন আপনি? আমি নিশ্চয়ই দেশের মানুষ যা প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা মাফিক ওনারা কাজ করছেন না। দেশের মানুষের পালসটা ওনাদের বোঝা উচিত এবং এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় দেশের মানুষ জানে কখন কি করতে হবে। কিন্তু পদত্যাগ চান কিনা আপনি আইন উপদেষ্টা? যদি কেউ তার স্বীয় দায়িত্ব পালন না করে স্বেচ্ছায় তাকে চলে যাওয়া। এই ইস্যুতে যে বিচার বিভাগের যে ব্যবস্থাগুলো, একটা ইস্যু এখানে ধরবো না, বিচার বিভাগের সাবেক বিচারপতি খায়রুল হক, সে ছিল ফেসিবাদের একটা চূড়ান্ত নমুনা বা এক্সাম্পল, কিভাবে একটা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করা যায়, জ্ঞান পাপিসে। তার ব্যাপারে এখনো নির্লিপ্ত কেন? জাতি জানতে চায় সেটা। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বিচার বিভাগের আলাদা সচিবালয় করার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে বলে আমরা মাননীয় প্রধান বিচারপতির মুখ থেকে শুনেছি অতি সম্প্রতি। এইটা আসলে অগ্রগতি কতটুকু এবং এই ব্যাপারে আপনাদের দলের অবস্থানটা কি, বিএনপির অবস্থানটা কি? দেখুন, বিচার বিভাগ সর্বদাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিচার বিভাগকে সমুন্নত রাখার, মর্যাদা সমুন্নত রাখার এবং নিরপেক্ষ রাখার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বদাই সচেষ্ট। এবং তার নমুনা যদি দেখেন, প্রথম থেকে যদি আমি বলি, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বিচার বিভাগকে কন্ট্রোল করার জন্য বিচারপতিদের অপসারণটা তখন একদলীয় শাসন ছিল, সংসদে নিয়ে যাওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন ক্ষমতায় অধিষ্ঠিত করলেন জনগণ, তখন কিন্তু তিনি সর্বপ্রথম বিচার বিভাগের সংস্কার কাজে হাত দিলেন এবং তিনি আর্টিকেল 96 প্রতিস্থাপন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করলেন। পাশাপাশি পঞ্চম সংশোধনীর মাধ্যমে টোটাল বিচার ব্যবস্থাকেই পুনর্গঠন করার জন্য কার্যকর পদক্ষেপ নিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91-এ আবার যখন দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য আরো এনহ্যান্সমেন্ট করা হলো এবং সর্বশেষ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে 31 দফা প্রণয়ন করা হয়েছে, সেই 31 দফায় সুস্পষ্টভাবে বলে দেয়া আছে বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলার রায়ের আলোকে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং স্বতন্ত্র সচিবালয়। এবং আপনি জেনে খুশি হবেন এবং দর্শক শ্রোতারা জেনে খুশি হবেন, বিচার বিভাগ সংশ্লিষ্ট যে 23টি সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে, সংস্কার, এর মধ্যে 21টা প্রস্তাবের সাথে আমাদের প্রস্তাব, মানে বিএনপি একমত পোষণ করেছে। একমত না, এগুলো আমাদেরই প্রস্তাব ছিল। আর যে দুই একটা প্রস্তাব দ্বিমত নেই, সেটার কিছুটা সংশোধনীর কথা আমরা বলেছি। অর্থাৎ আপনি কি মনে করেন যে এটা এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই কাজটুকু করা সম্ভব? দেখুন, এটা আসলে একটা ন্যাশনাল কনসেনসাসের দরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবনা দিতে পারে, সেই প্রস্তাবনার আলোকে একটা কনসেনসাস হলে, একটা চার্টার হলে, পরবর্তী সংসদ নির্বাচনের পরে পার্লামেন্টের মাধ্যমে, সংবিধানের সংশোধনীর মাধ্যমে এই জিনিসগুলো ইনপুট করতে হবে। আপনার সংবিধানে সন্নিবেশিত করতে গেলে তো সংসদ লাগবে। আমি এখন যদি সামগ্রিকভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, বিভিন্ন সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, নির্বাচন সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এরকম 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং মূল সংস্কার কমিশন বলা হচ্ছে এই 6টাকে। এর বাইরে আরো 5টি আছে, 11টি, তার বাইরেও আরো ছোটখাটো আছে, অনেক কিছু আছে। তো মেইনলি 6টাকে ধরেই আমরা দেখলাম অতি সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন, যেটা এই 6টা সংস্কার কমিশনের চিফদের নিয়ে যেটা গঠিত হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, কিন্তু সেকেন্ড যে আলী রিয়াজ সাহেব, ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, একটা কনসেনসাস করার চেষ্টা করা হচ্ছে। তো বিএনপি পরপর 3 দিন বৈঠক করেছে তাদের সাথে এবং লম্বা বৈঠক হয়েছে এবং অনেকগুলো বিষয়ে বিএনপি তার একমত পোষণ করেছে, আবার দ্বিমত রয়েছে কিছু ব্যাপারে। তো আপনার দৃষ্টিতে যে দ্বিমত যে সমস্ত জায়গায় রয়েছে, আমি এটা নিয়ে আগে আপনার বক্তব্যটা শুনতে চাই। দেখুন, আসলে কি, যে কোনো বিষয়ে আমি যদি বিশেষভাবে এখানে বলি যে বিএনপি কেন আনুপাতিক হারে পার্লামেন্ট মেম্বার নির্বাচনে বিরোধিতা করছে, বিএনপি কেন 2 টার্মের জায়গায় 3 টার্ম প্রধানমন্ত্রীকে চাচ্ছে, বিএনপি কেন সংসদের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করার প্রস্তাবে রাজি হচ্ছে না, এই বিষয়গুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে কেন আপনাদের আপত্তিগুলো এই সমস্ত জায়গায় কেন। নিশ্চয়ই এটা আসলে, কিংবা 70 অনুচ্ছেদের পরিবর্তনের ব্যাপারে বিএনপি আংশিক মেনে নিয়েছে, বাকিটা মানছে না কেন? এটা আসলে কি, মানা না মানার চেয়ে বড় কথা হলো, যখন একটা আলোচনার টেবিলে আসে, এক একজন এক একটা প্রস্তাব দিবেন। যারা সাংবিধানিক সংস্কার কমিশনে আছেন তারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আপনার যেমন প্রথম কথা যেটা, যে প্রথমটা কি জানি ছিল, আপনি 2 বছর কিংবা দুইবার 3 টার্ম প্রধানমন্ত্রী, বিএনপি বলছে 3 টার্ম না, বলেছে যে পরপর 2 বছর, 2 বার। আমরা বলেছি অফকোর্স পরপর 2 বার পরে বিরতি দিয়ে আরেকবার সম্ভব না। সংসদ যখন যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দলের সংখ্যাগরিষ্ঠতা, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে জনগণ যাদেরকে নির্বাচিত করবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরাই তো সিদ্ধান্ত নেবেন কি করণীয়। নিশ্চয়ই আমরাই কিন্তু পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2023 সনের 11ই জুলাই 31 দফার মাধ্যমে সর্বপ্রথম কিন্তু বিএনপি এটা সংস্কারের প্রস্তাবটা দিয়েছিল। বর্তমান সংস্কার কমিশন তো এই কয়েকদিন আগে দিয়েছেন, এটা কিন্তু বিএনপির প্রস্তাবনা। কিন্তু এখন আবার আপনারা এটা থেকে সরে গেলেন। আমরা তো সরে যাইনি, আমরা বলেছি পরপর 2 বার হতে পারবে না, পরবর্তী বিষয় যেটা আসবেন সেটা সংসদ সিদ্ধান্ত নেবেন কি করণীয়। আমরা তো সেটা থেকে সরে যাইনি। লেট দ্য পার্লামেন্ট ডিসাইড। পার্লামেন্টে মহিলা আসনে সরাসরি নির্বাচনের বিরোধিতা কেন করছেন? না, এটা তো বিরোধিতার কিছু না। 100 আসন, তো আপনি যদি 100 আসন করতে চান, বর্তমান 100 আসনের ব্যাপারে বিএনপি একমত পোষণ করেছে, কিন্তু প্রস্তাবে ছিল সরাসরি নির্বাচন, আর বিএনপি বলছে বর্তমান প্রক্রিয়ায় যে 300 জন আছেন ওনারাই প্রপোর্শনেটলি বাকি 100 হবে। ঠিক আছে, এই যে সরাসরি নির্বাচনটা হবে কি হবে না, সেটা যে পার্লামেন্ট হবে, ধরেন এক্সিস্টিং ওয়েতে তো আগে পার্লামেন্টে বসতে লাগবে। 300 নির্বাচিত প্রতিনিধি আর 50 জন মহিলা প্রতিনিধি, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক বসে আর 50 জনকে অ্যাড করবেন। সেই অ্যাডটা
পরবর্তীতে কিভাবে হবে, লেট দ্যাট পার্লামেন্ট টু বি ডিসাইডেড। অর্থাৎ সেই পার্লামেন্টই নির্ধারণ করবে পরবর্তী যে যারা নির্বাচিত হবেন সেটা সরাসরি নির্বাচনের মাধ্যমে হবে নাকি প্রপোর্শনেটলি নির্বাচিত হবে। দেখুন আমরা যদি না, কিন্তু জামাতের সাথে আপনাদের তো এখন বড় একটা ডিফারেন্স অফ অপিনিয়ন, কিংবা অন্য এনসিপির সাথেও সেম, এতে তারা বলছে প্রপোর্শনেট পার্লামেন্ট, আর আপনারা এতে রাজি না। দেখুন এইটাই তো গণতন্ত্রের বিউটি। এক দল বলবে এটা রাজি না, আরেক দল বলবে রাজি না, তাহলে তো গণতন্ত্রের বিউটিটাকে প্রতিফলিত করতে গেলে জনগণের কাছে যেতে হবে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো। আপনি কি মনে করছেন তাইলে সর্বশেষ আপনাদের যে অবস্থান তারপরেও আপনারা এর থেকেও সরে আসতে পারেন, কিংবা আলোচনার মাধ্যমে আরো কিছু বিষয়ে সমঝোতা হতে পারে? না, আমি যে জিনিসটা অ্যাড্রেস করতে চাচ্ছি, সবকিছু নির্ভর করছে হলো দেশের মালিক হচ্ছে জনগণ। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে জনগণ চায়, তাহলে যে সামনে নির্বাচনটা আছে সেই নির্বাচনে যার যার রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ থাকবে যে আমরা এইটা চাই। লেট দ্য পিপল ডিসাইড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা নাকি যেটা জেনারেল ইলেকশন আছে সেইভাবে হবে। আপনি যদি আলোচনা টেবিলে বসে, পিপল ডিসাইডটা কিভাবে হবে? জনগণের নির্বাচনের মাধ্যমে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তাতে আপনারা জয়ী হলে আপনারা করবেন না, অন্যরা জয়ী হলে তারা করবে? না, আমরা জয়ী বিজয়ী তো এটা তো জনগণ নির্ধারণ করবে কে জয়ী। যদি জনগণ চায়, ম্যানিফেস্টোতে যদি থাকে, ধরেন আপনি জামাত ইসলামের কথা বললেন, ওনাদের ম্যানিফেস্টোতে যদি থাকে যে আমাদেরকে যদি আপনারা, কিন্তু সুনির্দিষ্ট ওই বিষয়ে তার ভোট দেওয়ার তার স্কোপ আছে না। না, ম্যানিফেস্টোতে তো অনেকগুলো থাকবে যে আপনারা আমাদের ম্যানিফেস্টোতে এই জিনিসটা দিলাম, যদি আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা আসনে দেন আমরা এটা কার্যকর করবে। বিএনপি 31 দফার আলোকে ম্যানিফেস্টোতে যাবে। এনসিপি যদিও এখনো রেজিস্টার্ড অর্গানাইজেশন না, উইশ দে উইল বি রেজিস্টার্ড সুন ইফ দে ক্যান, তারাও তাদের মধ্যে দিবে। লেট পাবলিক ডিসাইড, ভোটার ডিসাইড কোন ধরনের পার্লামেন্ট আমরা চাচ্ছি। দেখুন আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেমটা হচ্ছে ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি। ইউকেতেও কিন্তু অনেকের দাবি উঠছে, যেমন নাইজেল ফারাজ, ওয়ান অফ দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন ইউকে, উনি দাবি করছেন। দাবি উঠতেই পারে, দাবি মানে তো এইটা না যে এটাকে কার্যকর করতে হবে। পিপল উইল ডিসাইড আপনার দাবিটার কতটুকু সমর্থন আছে, আমারটার কতটুকু সমর্থন আছে। যদি পিপল মনে করে যে না, বিএনপিকে আমরা এটাতে ভালো মনে করছি না, তারা আমাদের কাছ থেকে সমর্থন উইথড্র করবে। আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাই, যে বিচার নিয়ে স্বৈরাচার এবং তার দূষরদের, বিশেষ করে শেখ হাসিনা এবং তার যারা খুব ঘনিষ্ঠ, যারা স্বৈরাচারী হতে তাকে সাহায্য করেছে, গণহত্যায় সহযোগী ছিল, গুম খুন নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিয়ে একটা আলোচনা হচ্ছে, এবং আলোচনাটা এই পর্যায়ে চলে গেছে যে মনে হচ্ছে যে বিএনপি তড়িঘড়ি করে একটা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় চলে যেতে চায়। আর এর বাইরে যারা জামাত, এনসিপি কিংবা দেশের মানুষের মধ্যেও একটা প্রচন্ড চাপ আছে যে না, কিছু বিচার হলেও দৃশ্যমান করে দিয়ে তাদের বিচার, চূড়ান্ত বিচার সম্পন্ন করে নির্বাচনে যাওয়া উচিত। আপনি কি মনে করেন? দেশের মানুষ কিন্তু এটাও প্রশ্ন করছে 5ই আগস্ট থেকে আজকে 23 8.5 মাস হয়ে গেছে, 8.5 মাস হয়েছে, এখন পর্যন্ত বিচার হলো না কেন? দেশের মানুষ কিন্তু এটা প্রথম প্রশ্ন করছে, এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না। এটার ব্যাপারে চিফ প্রসিকিউটর, আমি স্টুডিওতে বসে উনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলছিলেন যে দেখেন আগে তো 2.5 বছর লেগেছে বিচারে, এর আগে এই আদালতে যে বিচারগুলো হয়েছে তাদের ফাঁসি কার্যকরে 2.5 বছর লেগেছে। আমরা তো 2.5 বছর পর্যন্ত তো আমরা নেই নাই এখনো, এটা প্রক্রিয়ার কারণেই এই বিলম্ব। আমি 8.5 মাসে, উইথ ডিউ রেসপেক্ট টু চিফ প্রসিকিউটর, 8.5 মাসে ভিজিবল বিচার হওয়ার মতো কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যেটা বললেন যে তড়িঘড়ি করে নির্বাচনে যাওয়ার জন্য, এটা সাম স্কুল অফ থট, তারা যারা জনগণের রায়কে ভয় পায় তাদের ধারণা এটা। বিএনপি বলছে না যে কালকে আপনি নির্বাচন করেন, বিএনপি কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। তো সেটা তো চিফ অ্যাডভাইজার বলছেনই যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। আর বিএনপি ডিসেম্বরেই করতে হবে, খুব একটা সময় না তো, 6 মাসের তফাৎ না। সেটা তো নিশ্চয়ই আমাদের পার্টির মহাসচিবের নেতৃত্বে যে ডেলিগেশন দিয়ে গিয়েছিলেন, ওনাদের আলোচনা হয়েছে, এবং আমাদের পার্টির পক্ষ থেকে মহাসচিব সাহেব এ ব্যাপারে বলেছেন ডিসস্যাটিসফ্যাকশনটা। কেন বলেছেন? কার্যত এখন পর্যন্ত আমরা কি দেখেছি?
আপনারা যে অনেকেই যে সাম স্কুল অফ থট মোটা দাগে বলে ফেলে যে বিএনপি তড়িঘড়ি করে নির্বাচনে যেতে চায়। নো, বিএনপি কিন্তু প্রথম থেকে একটাই দাবি জানিয়ে আসছে যে রিজনেবল টাইমের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত। সেই রিজনেবল টাইমটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রিজনেবল, সেই জিনিসটা তো বিবেচনায় আনতে হবে। আপনি ইন দ্য নেম অফ রিজনেবলনেস আপনি প্রলং করবেন, আপনি সংস্কারের নামে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো একটা ক্ষেত্রে সংস্কার ভিজিবল দেখেনি। এখন পর্যন্ত শেখ হাসিনা সহ কোনো একটা ফ্যাসিস্টের তাইলে কি যারা তত্ত্বাবধায়ক ধারক অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে? আমি আপনি ব্যর্থ বলবেন? বলবো না, বাট মানুষ কিন্তু কোশ্চেন করতে শুরু করছে, কেন এখন পর্যন্ত আমরা বিচারের মুখোমুখি দেখছি না জনাব খায়রুল হককে, কেন ফ্যাসিস্ট রেজিমের অনেককেই কাঠগড়ায় আমরা দেখছি না। আমরা শুধুমাত্র দেখছি দুই একজন কথা বলছেন যে হয় হচ্ছে, মানুষ কিন্তু দেখতে চায়। আপনি যেটা বললেন যে বিএনপি তড়িঘড়ি করে নির্বাচনে যেতে চায়, দিস ইজ সামথিং কনস্পিরেসি এগেনস্ট বিএনপি, এবং বিএনপির এগেনস্টে কনস্পিরেসিটা প্রকারান্তরে পাবলিকের এগেনস্টে কনস্পিরেসি। কারণ দেশের মানুষ কিন্তু নির্বাচনটা চায়। শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে শত সহস্র মায়ের বুক খালি হয়েছে, স্ত্রী স্বামীহারা হয়েছে, বোন ভাইহারা হয়েছে, একটাই কারণ, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। ইচ্ছার প্রতিফলনটা হবে গোপন ব্যালটের মাধ্যমে। বিএনপি কিন্তু কখনোই অলিগলি দিয়ে যেতে চায় না। আপনি যদি আজকে এই যে রাষ্ট্র সংস্কার বা মেরামতের কথা যদি বলি, আমরা দেখুন স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিএনপি একমাত্র দল সারা বাংলাদেশে প্রথমে রাষ্ট্র মেরামতের উদ্যোগটা নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার 19 দফা প্রণয়নের মাধ্যমে তিনি কিন্তু রাষ্ট্র মেরামতের বিভিন্ন ধরনের সংস্কার নিয়েছিলেন, এবং উনার যে সংস্কার কার্যক্রম আছে, যেমন ধরেন বাংলাদেশে এখন আমরা সবাই বহুদলীয় গণতন্ত্র, বহুদলের গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান স্যার, যেখানে একদলীয় শাসন ছিল। আজকে দেখেন আমার দেশ কত শত সহস্র সংবাদপত্র, 4টা সংবাদপত্র ছিলেন, সংস্কারের মাধ্যমে কিন্তু তিনি অবারিত সংবাদ মাধ্যমকে স্বাধীন করে দিয়েছেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন কূটনৈতিক ক্ষেত্রে তিনি সংস্কার করেছিলেন। কেমন 1975 পর্যন্ত কিন্তু চীন, মিডল ইস্টের কোনো দেশে বাংলাদেশকে অফিসিয়ালি রিকগনাইজ করে নাই। শহীদ জিয়া সংস্কারের মাধ্যমে, কূটনৈতিক সংস্কারের মাধ্যমে চীন সহ মধ্যপ্রাচ্যের কিন্তু সমর্থন আদায় করে রিকগনিশন নিয়েছিলেন। তিনি রিকগনিশন নিয়ে ক্ষান্ত থাকেননি। মধ্যপ্রাচ্যে তিনি আমাদের যে ম্যান পাওয়ার আছে সেটা সাপ্লাই করে বৈদেশিক অর্থ উপার্জন করেছিলেন। মুক্তবাজার অর্থনীতি তিনি স্থাপন করেছিলেন। খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব করেছিলেন। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, যেমন যুব মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয়, নারী মন্ত্রণালয়, অর্থাৎ রাষ্ট্র মেরামত এবং সংস্কারের প্রবক্তা হচ্ছেন শহীদ জিয়া, এবং তার সেই প্রবর্তনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো তা বিনির্মাণ করেছিলেন শহীদ জিয়া। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করেছেন। আপনাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ বারবার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে, যে আপনারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি। এইটা অভিযোগটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ঘরানার লোকজন। একটা উদাহরণ দেখান আপনি। আজকে আপনি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যাবে না, সেটা কিন্তু বলা হয়নি। বিএনপির মহাসচিব সহ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণ তো অলরেডি আওয়ামী লীগকে প্রত্যাখ্যাত করেছে, এবং আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যাত করেছে, জনগণই সিদ্ধান্ত নিবে। আর নিষিদ্ধ বা নিষিদ্ধ রাখা না রাখা বর্তমানে যারা এক্সিকিউটিভ আছেন আইনের আওতায় 45 আর্টিকেলস এবং অন্যান্য আইনের আওতায়, ওনারা কেন এই ইনিশিয়েটিভটা নিচ্ছে না? বিএনপি তো প্রথম থেকে বলেছে আওয়ামী লীগ অলরেডি। আপনি তাইলে কি চান, এই মুহূর্তে আপনি কি চান যে আওয়ামী লীগকে আর্টিকেল 45 এবং আনুষঙ্গিক যে ধারাগুলো আছে এর আলোকে নিষিদ্ধ করা হোক? আমি যেটা বলতে চাই যে অলরেডি রাজনৈতিকভাবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এখন আইনগতভাবে যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের পারফরমেন্সটা জাতি দেখতে চায়। এবং সম্প্রতি আওয়ামী লীগ যে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের নির্লিপ্ততার কারণে সেটা হচ্ছে। এখন কি আপনি চান যে আসলেই আপনাদের মধ্যে একটা ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তখন কিন্তু তিনি বলেছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমরা কিন্তু সেটার মধ্যে এখন পর্যন্ত আছি এবং সেটাতেই থাকবো ইনশাআল্লাহ। আরেকটি অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, আমি অভিযোগের আপনাকে পেয়েছি, আপনি আইন বিষয়ক সম্পাদক, আমি অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই করবেন যে আপনারা কেন জানি বাংলাদেশের জনগণের পালসের বাইরে গিয়ে এই মুহূর্তে ভারতের সাথে কেন যেন এক ধরনের একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, কিংবা এক ধরনের যোগাযোগ রাখছেন আপনাদের আগের অবস্থান পরিবর্তন করে। ভেরি গুড কোয়েশ্চেন টু আনসার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু পূর্বেই বলেছেন সীমান্তের অপরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার যখন ক্ষমতায় ছিলেন হাবানায় জোট নিরপেক্ষ সম্মেলনে বলেছিলেন সকল রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্ব করব সমতার ভিত্তিতে। আমরা বাংলাদেশ একটা জাতি, একটা রাষ্ট্র, আমাদের ভাব ঐতিহ্য এবং আমাদের মর্যাদা সমুন্নত রেখে বন্ধুত্ব থাকবে, প্রভুত্ব কারো মেনে নেবে না। সেটাই হচ্ছে বিএনপি। আর আপনি যেটা বললেন ভারতের কথা, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নামের মধ্যেই কিন্তু আমাদের কার্যক্রম নিহিত। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সীমান্তের অপারে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, সেটাতে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা যদি বলি যে এই স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে বিএনপি যে আন্দোলনকে সফল করলো, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো, সেই আন্দোলনটাকেই তো ভারত এই পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তারা যেমনটি বলছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। আর আওয়ামী লীগ আজ পর্যন্ত কোনো অনুশোচনা করেনি। আওয়ামী লীগের কোনো নেতার মুখ থেকে শেখ হাসিনা প্রায় ভিডিও বার্তায় নানা কথা বলেন, উনিও কিন্তু এই সন্ত্রাসী কার্যক্রম বলছেন আপনাদের এই অ্যাক্টিভিটিসকে। তো এই রকম যাদের অবস্থান, তাদের সাথে আপনি সম্পর্ক কিভাবে উন্নয়ন করবেন, কিংবা আমাদের অবস্থানটা কিন্তু সম্পূর্ণভাবে দেশের জনগণ। দেখুন এই গত আন্দোলনটা, এটা আন্দোলন, বিপ্লব, গণবিপ্লব, গণজাগরণ সবকিছু, এটা ইট ইজ অ্যান এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড। বিশ্বের কাছে কিন্তু এটা একটা এক্সাম্পল যে হাসিনা সারা বিশ্বে নিজেকে দুতিয়ালি করতেন যে তৃতীয় বিশ্বের মুখপাত্র, সেই হাসিনা কিন্তু বিশ্বের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যে কারণেই ভারত ছাড়া কোথাও কিন্তু তার আশ্রয় মিলে নাই। অতএব ভারতের একজন এজেন্ট হিসেবে শেখ হাসিনা বাংলাদেশ ছিলেন, যে কারণে ভারতের তো একটু গাত্রদাহ থাকবেই। বাট আমাদের অবস্থাটা অত্যন্ত ক্লিয়ার, দেশের জনগণ নির্ধারিত করবে আগামীর বাংলাদেশ, এবং দেশের জনগণের পালসটা বিএনপি ধারণ করে বিদায়ী বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আপনি তো জনাব তারেক রহমানের আইনজীবী এবং ম্যাডাম খালেদা জিয়ারও আইনজীবী, তাদের মামলার অবস্থান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন দেশে আসছেন না, এই একটা প্রশ্ন মানুষের মনে আছে। ভেরি গুড, এটা খুবই থাকাটা খুবই স্বাভাবিক। কবে আসতে পারেন? আচ্ছা, আমি একটা করে বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমানে কোনো ধরনের আর কোনো মামলা অবশিষ্ট নেই। যে 2-3টে আছে এটা পরবর্তী ডেট হবে, ডেটে আশা করি আমরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হব। এখানে একটা কথা খুবই প্রণিধানযোগ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী। উনাদের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল উনারা জানতেন প্রত্যেকটা মামলায় ফলস, ফেব্রিকেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড, কিন্তু তারপরেও কিন্তু আইনি প্রক্রিয়া উনারা মামলাগুলা চালাচ্ছিলেন, এখনো চলছে। অর্থাৎ আদালতের মাধ্যমে কিন্তু মামলা নিষ্পত্তির পক্ষে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 2টা কনভিকশন হয়েছিল 6ই আগস্ট, বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দল মিলে যখন রাষ্ট্রপতিকে বললেন, রাষ্ট্রপতি কিন্তু ওনার কনভিকশনটাকে বাতিল করে দিলেন আর্টিকেল 49-কে অ্যাপ্লাই করে সংবিধানের। তারপরে আইনের প্রতি তিনি কতটুকু শ্রদ্ধাশীল আমাদেরকে নির্দেশনা দিলেন এবং বললেন যারা এই বাতিল করেছেন তাদের প্রতি উনি শ্রদ্ধাশীল, ধন্যবাদ। বাট আইনি প্রক্রিয়ায় তিনি এই মামলাগুলাকে নিষ্পত্তি করতে চান। যথারীতি আমরা মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপেলেট ডিভিশন কর্তৃক উনি খালাস হয়েছেন প্রত্যেকটা মামলাতেই। জনাব তারেক রহমান সাহেবও আইনি প্রক্রিয়ায় উনি প্রত্যেকটা মামলাতেই
খালাস হয়েছেন, অনেকগুলা মামলা বাতিল হয়েছেন, অনেকগুলা মামলা নিষ্পত্তি হয়ে গেছেন। একটা মামলা আছে যেগুলা যে মামলাটায় 56 জন সাক্ষী ছিল, এর মধ্যে 21 জনের সাক্ষ্য নিয়ে মামলাটা নিষ্পত্তি করেছে এবং তড়িঘড়ি করে 9 দিনে মামলাটা রায় দিয়েছিলেন এবং দিনের আলোতে সময় কুলাচ্ছিল না, রাতে পর্যন্ত শুনানি গেল হয়েছে। এবং ইলেকট্রিসিটি ছিল না বিধায় মোমবাতি জ্বালিয়ে রায়টা দিয়েছে। কোন মামলা এটা? এটা দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত সম্পদের হিসাব হিসাব না বিবরণীর একটা মামলা, সেই মামলাটা পেন্ডিং আছে। আপনি যে কথাটা বললেন জনাব তারেক রহমান সাহেব কবে আসবেন, দেখুন আপনি তো সম্প্রতি লন্ডনও সফর করে আসছেন, আমি যতটুকু জানি। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের প্রফেশনাল কারণে যেতে হয়। আমি যে জিনিসটা সবসময় তিনি বলে আসছেন, বাংলাদেশের মানুষের যে অনুভূতি, আবেগ, তার প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং সম্মানিত এবং কৃতজ্ঞ। যেহেতু তিনি আইনের শাসনে বিশ্বাসী এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি চলেন এবং আইনি প্রক্রিয়ায় ফয়সালা হবেন, যে কারণে মামলা ওনার জন্য কখনোই কোনো ইস্যু না। দেশের মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল, দেশে আসার বিষয়ে তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং উনি সুনির্দিষ্ট। অনুভূতির নির্বাচনের আগে কি উনি আসতে পারেন? দেখুন, নির্বাচন আগে পরে দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। আপনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বিএনপি নেতাকর্মী, বিশেষ করে বিরোধী দল এবং বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নামে বলা হয় যে প্রায় 60 লক্ষ মানুষ ইনভলভ ছিল মামলায়। তো এই সাধারণ নেতাকর্মীদের মামলাগুলোর ব্যাপারে কি অবস্থা যদি আপনি একটু বলতেন। এইটা আসলে কি সাধারণ নেতাকর্মী না, দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলও এখানে হতাশা ব্যক্ত করছে এবং এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয় তাদের যে ধরনের ভূমিকা জাতি আশা করেছিলেন সেটা পায়নি। কেন? আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে যে সরকার, সে সরকার হচ্ছে কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়, বাট রাজনৈতিক দলের সমর্থনে অন্তর্বর্তীকালীন একটা সরকার। এবং যেহেতু রাজনৈতিক দলের সমর্থনের সরকার, তাদের প্রথমেই উচিত ছিল রাজনৈতিক মামলাগুলোর ব্যাপারে আশু সিদ্ধান্ত নেওয়া। এবং জনাব তারেক রহমান সাহেব একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন, এখনো বলেন যে মানুষ 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল, যদি এই সরকার মামলা প্রত্যাহার করে, এবং করা উচিত, তিনি যেন সর্বশেষ ব্যক্তি হন মামলা প্রত্যাহারের ক্ষেত্রে। অর্থাৎ তিনি মেকশিওর করতে চাচ্ছেন শুধুমাত্র বিএনপি না, এই অন্যায়ভাবে যাদের বিরুদ্ধে আপনাদের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কবির বিরুদ্ধে, সাহিত্যিকের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে, ডাক্তার সাহেবদের বিরুদ্ধে, রাজনৈতিক কর্মী সহ শ্রেণী পেশার বিভিন্ন মানুষের মামলা প্রত্যাহার হওয়ার পরে সর্বশেষ ব্যক্তি যেন উনি হন, যদি সরকার চায়। এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেশের রাজনৈতিক দলগুলা দেখছে না মামলা প্রত্যাহার। কেন? এটা কি তাদের আন্তরিকতার অভাব, না যোগ্যতার অভাব, নাকি তাদের দক্ষতার অভাব? আমার মনে হয় সেই কেন প্রশ্নের উত্তর ওনারা দিতে পারবেন, বাট রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি অত্যন্ত হতাশ। আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমি এখন জানতে চাই, আপনি কি আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন? ব্যক্তিগত প্রশ্ন। 2008 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছিলাম এবং 2018 সনেও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি আমাকে মনোনয়ন দেন, নিশ্চয়ই 2008-এ যেহেতু নির্বাচন করেছিলাম, 18-তে করেছিলাম নেত্রকোনা 1 আসনে, যদি দল মনোনয়ন দেয় নিশ্চয়ই আমি চেষ্টা করব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিক প্রস্তুতি আছে, সার্বিক প্রস্তুতি আছে, যদি দল আমাকে মনোনয়ন দেয়। আপনার জামাত এবং এনসিপির ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? জামাত বন্ধুপ্রতিম সংগঠন। আমরা তো আগেই বলেছি, জনাব তারেক রহমান সাহেব কিন্তু একটা কথা সবসময় বলে আসছেন, ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, শক্তি যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে তিনি না প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান। তো এর মধ্যে শুধু জামাত এনসিপি না, আপনার প্রত্যেকে এটার মধ্যে অংশীজন আছেন, প্রত্যেকের সাথে সমন্বয়ের মাধ্যমে। আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে, যেমন সংস্কার,
বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার দেয়া হয়েছে, সেটা কিন্তু 19 দফার ধারাবাহিকতায়। শহীদ রাষ্ট্রপতি 19 দফা দিয়েছিলেন, জিয়াউর রহমান স্যার 19 দফা দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি 91 সনে ক্ষমতায় এসে, আমি যে কথাটা প্রথম বললাম যে একমাত্র বিএনপি একমাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশে, যে রাজনৈতিক সংগঠন বাংলাদেশের সংস্কারটা করেছে এবং অব্যাহত রেখেছেন। যেমন আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা কার অবদান? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। তিনি কিন্তু 1991-এ একাদশ সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেন। তত্ত্বাবধায়ক সরকার কার অবদান? বিএনপির অবদান। আজকে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে, কার অবদান? বেগম খালেদা জিয়া কিন্তু 91-এ প্রাইম মিনিস্টার হয়ে তিনি কিন্তু নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ আইন করে গাছ লাগাতে বাধ্য করেছিলেন। এমন অসংখ্য, যেমন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছিলেন। হ্যাঁ, তারপরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছিলেন। তারই ধারাবাহিকতায় 2016 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেন এবং ভিশন 2030-র আলোকে 2022 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশে জনাব তারেক রহমান সাহেব 27 দফা ঘোষণা করেন। 2023 সনে সারা বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সুশীল সমাজ অংশীজনদের সমন্বয়ে 31 দফা প্রণয়ন করা হয়। এই 31 দফা শুধুমাত্র রাষ্ট্র মেরামতের একটা দফা না, 31 দফা হচ্ছে আধুনিক বাংলাদেশের ম্যাগনা কার্টার মতো। যদি আপনি বিশ্লেষণ করেন আজ থেকে আগামী 50 বছর বাংলাদেশ কেমন হবে, 31 দফার মধ্যে সন্নিবেশিত আছে। অতএব এই 31 দফা বাস্তবায়ন করার জন্য সমস্ত রাজনৈতিক দলের, সমস্ত অংশীজনের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন, এবং সহযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমি সর্বশেষ প্রশ্ন, প্রফেসর ডক্টর ইউনূসের কর্মকাণ্ডের মূল্যায়নটা, ব্যক্তি ইউনূস এখন যে ভূমিকা রাখছেন, এর মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? দেখুন, প্রফেসর ডক্টর ইউনূস স্যার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত একজন ব্যক্তিত্ব। দেশের মানুষ প্রত্যাশা করছেন, আন্তর্জাতিকভাবে তিনি যেমন সমাদৃত, দেশের মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল খুব ভরসার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ওনাকে সমর্থন দিয়েছেন। তিনি মানুষের যে আবেগ আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, শ্রদ্ধাবোধটা আছে, সেটা তিনি বজায় রাখবেন, সেটাই আমাদের প্রত্যাশা। শেষ বক্তব্য আপনার যদি কিছু থাকে। আমি আমার দেশ পরিবারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। আর এই আমার দেশ পরিবারের প্রধান মজলুম সাংবাদিক, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি নিজেও কিন্তু ফ্যাসিজমের শিকার হয়েছিলেন। উচ্চ আদালতের উচ্চশির বজায় রাখার জন্য তার লিখনির কারণে জেলখানা যেতে হয়েছিল। পরবর্তীতে সবকিছুই জাতি জানেন। তো আজকে এখানে আসতে পেরে আমি নিজেও অত্যন্ত গর্বিত, পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমরা ব্যারিস্টার কায়সার কামালের কাছ থেকে নানা বিষয়ে তার মতামত শুনলাম। আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার দেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।